আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দিব? এটা শুধু জমি না, এটা আমাদের সবকিছু। আমাদের সকাল, আমাদের সন্ধ্যা, আমাদের ঝগড়া, আমাদের হাসি সবকিছু। ইলা একটু পিছিয়ে এসে আরিয়ানের দু গালে হাত রাখলো, চোখে চোখ রেখে বলল, আমি চাই আমরা একসাথে সেই বাড়িটা বানাই। প্রতিটা কাঠে আমাদের ভালোবাসা লিখে রাখি। আর প্রতিদিন সকালে জেগে উঠে শুধু আপনাকেই দেখতে চাই। ইলা এবার আর কথা বলল না, শুধু আরিয়ানকে আরো জোরে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটা চিরকালের জন্য বুকে আটকে রাখতে চায়। তার চোখ বন্ধ, ঠোঁটে একটা নরম অসীম খুশির হাসি। আরিয়ান ইলার কপালে গভীর এক চুমু দিয়ে ওকে কোলে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে আকাশ জুড়ে ফায়ার ওয়ার্কস শুরু হলো। রঙিন আলোয় মালদ্বীপের আকাশ যেন আরিয়ান ইলার ভালোবাসার স্বীকৃতি দিচ্ছিল। নিচে দাঁড়িয়ে রায়াত চিৎকার করে বলছে, আরিয়ান ভাই, প্রপোজাল তো হয়ে গেল। এখন কি ডিনারে একটু এক্সট্রা কাবাব পাওয়া যাবে? ভালোবাসার গন্ধে আমার খিদে আরও বেড়ে গেছে। আরিয়ান আর ইলা একে অপরের চোখের দিকে তাকিয়ে হেসে উঠল। ভালোবাসা আর খুনসুটিতে ভরা মালদ্বীপের এই রাতটি তাদের জীবনের শ্রেষ্ঠ রাত হয়ে খোদাই হয়ে রইল। ডিনার শেষে নীল জলরাশির উপর দাঁড়িয়ে থাকা রিসোর্টের ডেস্ক থেকে সবাই যে যার রুমে বিদায় নিল। আরিয়ান আর ইলা তাদের রুমে ঢোকার আগে রায়াতকে একবার আর চোখে দেখে নিল। রায়াত এখন স্বাভাবিক শান্ত। হালিমা মাথা নিচু করে নিজের ভিলার দিকে এগোচ্ছে। রায়াত আর হালিমা তাদের রুমে ঢুকলো। রুমে ঢুকেই অবাক হয়ে গেল, পুরো রুম ফুলে সাজানো। রুমটা আরিয়ান আর আদিপ মিলে চমৎকার করে সাজিয়েছে। এটা রায়াত আর হালিমার জন্য সারপ্রাইজ ছিল। চারিদিকে ফুল ছড়ানো, সাদা অর্কিড আর হালকা নীল আলোর মোমবাতি জ্বলছে। সমুদ্রের ঢেউয়ের শব্দে পরিবেশটা একদম থমথমে। হালিমা বেডের দিকে তাকিয়ে দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল। রায়াত কোটটা খুলে সোফায় রাখলো। তারপর দীর্ঘক্ষণ কোনো কথা না বলে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। হালিমা আর চোখে তাকিয়ে ভাবছে, এই লোকটা কি রাগ করলো এসব দেখে, নাকি হাঙ্গরের ভয়ে এখনো ট্রমাটাইজড? আপনি কি সারা রাত ওভাবে দাঁড়িয়ে থাকবেন? কোনো সমস্যা? রায়াত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ওর চোখে আজ সেই দুষ্টুমি নেই, বরং গভীর এক আবেগ খেলা করছে। সে এগিয়ে গিয়ে হালিমার সামনের মেঝেতে হাঁটু গেড়ে বসলো। হালিমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। হালিমা, সবাই মনে করে আমি শুধু হাসতে জানি। আরিয়ান ভাই বা আদিব ভাইয়ের মতো হয়তো আমি অতটা রোমান্টিক ডায়লগ দিতে পারি না, কিন্তু সত্যি বলতে এই যে সারা দিন আমি পাগলামি করি, তার একমাত্র কারণ হলো আমি সবার মুখে ওই মিষ্টি হাসিটা দেখতে চাই। হালিমা অবাক হয়ে রায়েদের দিকে তাকিয়ে রইল। আমি জানি আমাদের বিয়েটা একটু তাড়াহুড়ো করে হয়েছে, কিন্তু আমি চাই না তুমি আমাকে শুধু একজন পাগল স্বামী হিসেবে দেখো। আমি চাই তোমার সবটুকু জুড়ে থাকতে। তুমি কি আমাকে সেই জায়গাটা দেবে? হালিমার চোখে জল টলমল করে উঠল। সে রায়াদের হাতের উপর নিজের হাতটা রাখল। আপনি যেমন, আমি আপনাকে ঠিক তেমনই ভালোবাসি। আপনার ওই পাগলামিগুলোই আমার ঘরটা ভরিয়ে রাখে। আপনাকে পাল্টাতে হবে না। রায়াত মুস্কি হাসলো, তারপর আলতো করে হালিমার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। হালিমা শিউরে উঠে চোখ বন্ধ করলো। রায়াত হালিমার চিবুকটা ধরে মুখটা উঁচিয়ে ধরল। আর একটা কথা হালিমা বেগম, আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে কোলে তুলে নিতে পারি। ওই হাঙরের ড্রামাটা তো জাস্ট তোমাকে একটু কাছে পাওয়ার বাহানা ছিল। হালিমা হেসে ফেলল। আপনি একটা আস্ত বজ্জাত। রায়াত আর দেরি করলো না, হালিমাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। বাতির নীল আলোয় তাদের ছায়াগুলো দেওয়ালের এক হয়ে মিশে গেল। বাইরে সমুদ্রের গর্জন বাড়ছিল, আর ভেতরে দু হৃদয়ের নতুন এক গল্পের সূচনা হলো। রায়াত হালিমার ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমু দিল। তারপরে হালিমার চোখে চোখ রেখে বলল, ফার্স্ট টাইম একটু ব্যথা লাগবেই হালিমা বেগম, তাই বলে আবার তুমি কান্না করে দিও না। ট্রাই মি স্পিক। পরের দিন সকালে সূর্য ওঠার আগে আরিয়ান আর ইলা ডেকে বসে কফি খাচ্ছিল। হঠাৎ পাশের রুম থেকে রায়াদের গান শোনা গেল। মে জো ভি হুঁ সব তেরা হ্যায়। আরিয়ান মুস্কি হেসে ইলার দিকে তাকালো। দেখো ইলাফুল, আমাদের রেডিও রায়দ আজ ফ্রিকোয়েন্সি বদলে ফেলেছে। ওর গলাতেও আজ অন্যরকম সুর। ইলা আরিয়ানের কাঁধে মাথা রেখে বলল, ভালোবাসা এমনই ভয়েস, সবাইকে বদলে দেয়। এমনকি এই পাগলটাকেও দিল। সকালটা অন্যরকম স্নিগ্ধ। আরিয়ান আর রায়াত তখনও রিসোর্টের ডাইনিং এরিয়ায় ব্রেকফাস্টের তদাকরি করছিল।
ইলা ভাবলো এই ফাঁকে সমুদ্রের পাড়ে গিয়ে একটু একা হেঁটে আসবে। নোনা বাতাস আর বালুচরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দে সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল। ইলা আপন মনে হাঁটছিল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে থমকে দাঁড়িয়ে পেছনে ফিরতেই তার শরীরের রক্ত হিম হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে লিয়ান, সেই লিয়ান যে ইলার জীবনে এক সময় বিষাক্ত এক অধ্যায় হয়ে এসেছিল। লিয়ানের চোখে মুখে সেই পরিচিত দ্রুত হাসি। কি ব্যাপার, তুমি মালদ্বীপে তাও একা একা সমুদ্র বিলাস করছো নাকি? আমাকে চিনতে পারছো তো? নাকি বয়েস কিংয়ের মায়াজালে পরে পুরনো বন্ধুদের একদম ভুলেই গেছো? ইলা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রিয়া, তুমি এখানে কিভাবে? তুমি না চিকিৎসার জন্য গিয়েছিলে? তাহলে আমাদের পিছু কেন নিয়েছো তুমি? লিয়ান এগিয়ে আস্তে আস্তে বলল। জেল থেকে বেরিয়ে সব থেকে বড় কষ্ট পেয়েছি যখন জেনেছি তুমি ওই মিলিটারির প্রেমে পড়ে গেছো। আর পিছু কেন নিয়েছি সেটা তো তুমি ভালো করেই জানো। তোমাকে আমার থেকে কেউ কেড়ে নেবে সেটা আমি সহ্য করতে পারি না। আজ এখানে তোমাকে বাঁচানোর মতো কেউ নেই। লিয়ান ইলার হাত ধরতে যেতেই ইলা চিৎকার করে উঠল। আরিয়ান! ঠিক সেই মুহূর্তে বাতাসের বেগে আরিয়ান সেখানে এসে হাজির হলো। ইলার চিৎকার শুনেই সে পাগলের মতো ছুটে এসেছে। ইলার সামনে লিয়ানকে দেখে আরিয়ানের চোখের মণি দুটো রাগে লাল হয়ে উঠল। সে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাঘের মতো লিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। আরিয়ান এক হাতে লিয়ানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল এবং অন্য হাতে সজোরে লিয়ানের গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। লিয়ান তাল সামলাতে না পেরে বালুর উপরে পড়ে গেল। কুত্তার বাচ্চা, তোর সাহস কিভাবে হলে আমার এলার সামনে দাঁড়ানোর? জেল থেকে বেরিয়ে ভালো হওয়ার চেষ্টা না করে আবার আমার বউর উপর নজর দিয়েছিস। আজ তোকে আমি জ্যান্ত এই শহরে পুঁতে ফেলবো। আরিয়ান আবার লিয়ানকে মারতে উদ্যক্ত হতেই দূর থেকে একটা মেয়ের চিৎকার করতে করতে দৌড়ে এলো। মেয়েটির পরনে সাদা শার্ট আর নীল জিন্স, চোখে চশমা। সে এসে আরিয়ানের হাত ধরে ফেলল। থামুন, কি করছেন আপনি? কে আপনি? আর ওকে এভাবে অমানুষের মতো মারছেন কেন? ও তো আমার সাথে এসেছে। আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে মেয়েটির দিকে তাকালো। আপনি কে? আর এই পশুর পক্ষ নিচ্ছেন কেন? জানেন ওকে? ও একটা ক্রিমিনাল। মেয়েটি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল। আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি একজন মানুষকে এভাবে মারতে পারেন না। আরিয়ান নিজের মানিব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে দেখাতেই মেয়েটি বলল। আমি ইয়ালা ইবনাত নাদিয়া, পেশায় একজন গাইনো অবস্টেট্রিক বিজ্ঞাসন। রিয়ান এখন আমার সাথে ট্রাভেলে এসেছে। আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। ইলা তখনও আরিয়ানের পেছনে ভয়ে কাঁপছিল। আরিয়ান নাদিয়ার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল। আমি ভুল করছি না ডক্টর নাদিয়া। এই ছেলেটা একটা বিষাক্ত সাপ। আপনি হয়তো ওর আসল চেহারা জানেন না, কিন্তু মনে রাখবেন, ও যদি আবার আমার এলার ত্রিসীমানে আসার চেষ্টা করে তবে ডক্টর হিসেবে আপনি ওর হাড়গোড় জোড়া লাগাতে পারবেন না। নাদিয়া লিয়ানকে টেনে তুলল। লিয়ান তখনও রাগে আর অপমানে ফুঁসছে, কিন্তু আরিয়ানের শক্তির সামনে সে অসহায়। নাদিয়া আরিয়ানের দিকে তাকিয়ে বলল। পরিস্থিতি যাই হোক, আমি ওর দায়ভার নিয়েছি। তবে আপনাদের সাথে ওর কী ঝামেলা সেটা আমি পরে শুনে নেব। লিয়ান, চলো এখান থেকে। নাদিয়া লিয়ানকে নিয়ে অন্যদিকে চলে গেল। ইলা তখনও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান দ্রুত গিয়ে ইলাকে জড়িয়ে ধরল। শান্ত হইলা ফুল, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। লিয়ান কেন এখানে? আর মেয়েটির সাথে বউ কি করছে? আমি সব বের করছি। ইলা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে হাপুস নয়নে কাঁদতে লাগলো। মালদ্বীপের শান্ত সকালটা মুহূর্তের মধ্যে এক অজানা ঝড়ের সংকেত দিয়ে গেল। কে এই নাদিয়া? আর লিয়ান কি সত্যি বদলে গেছে, নাকি নাদিয়াও লিয়ানের কোনো নতুন চালের অংশ? সকালে সেই ঘটনার পর রিসোর্টের পরিবেশ যেন একটা অদৃশ্য মেঘে জমেছে। ইলা রুমে এসে পাথরের মতো বসে আছে। তার দুশ্চিন্তা একটাই, লিয়ান কি তবে আবার তাদের জীবনে বিষ ঢালতে ফিরে এলো? আরিয়ান ইলার কপালে হাত রেখে আশ্বস্ত করল, তারপর রুম থেকে বেরিয়ে গেল। তার চোখে এখন ডিটেকটিভের তীক্ষ্ণতা। আরিয়ান সোজা গেল রিসোর্টের এমডি অফিসে। সেখানে গিয়ে সে নাদিয়া এবং লিয়ানের পাসপোর্ট আর ট্রাভেল ডিটেলস চেক করতে শুরু করলো। আরিয়ানের পরিচিত এক ইনভেস্টিগেশন অফিসারের মাধ্যমে সে দ্রুত কিছু তথ্য বের করে আনলো।
আধ ঘন্টা পর আরিয়ানের ল্যাপটপ স্ক্রিনে ভেসে উঠল লিয়ানের সাম্প্রতিক মেডিকেল হিস্ট্রি, তদন্তের ফলাফল। আরিয়ান যা জানতে পারলো তাতে সে কিছুটা অবাক হলো। লিয়ান ইলার বিয়ের খবর জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার মধ্যে এক ধরনের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ধরা পড়েছিল। ডক্টর হিয়ালা ইবনাত নাদিয়া শুধু একজন গাইনোলজিস্ট নন, সাথে তিনি লিয়ানের আপন খালাতো বোন। লিয়ানের মার অনুরোধে নাদিয়া লিয়ানকে মালদ্বীপে নিয়ে এসেছে একটি বিশেষ মেন্টাল হ্যাবিলিটেশন সেশনের অংশ হিসেবে। লিয়ানকে এখানে শক থেরাপি এবং প্রকৃতির মাঝে রেখে সুস্থ করার চেষ্টা চলছে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই বলল, তাহলে লিয়ান এখানে শিকারী হিসেবে আসেনি, এসেছে রোগী হিসেবে। কিন্তু চোখে সে ধূর্ত হাসিতে অন্য কিছু বলছে। বিকেলে আরিয়ান ডক্টর নাদিয়ার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। রিসোর্টের ক্যাফেট এরিয়ায় নাদিয়া একা বসে কফি খাচ্ছিল। আরিয়ান গিয়ে তার সামনের চেয়ারে বসল। ডক্টর নাদিয়া, সকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত, তবে লিয়ানের সাথে আমাদের অতীতটা জানলে আপনি হয়তো আমাকে দোষ দিতেন না। নাদিয়া চশমাটা ঠিক করে শান্ত গলায় বলল, আমি জানি মেজর আরিয়ান খালামনির থেকে সব শুনেছি। লিয়ান ইলার সাথে যা করেছে তা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। আমি লিয়ানকে ছোট থেকে ভালোবাসি বলেই আমি ওর চিকিৎসার দায়িত্ব নিয়েছি। ওর ব্রেনের একটা অংশ ছোট একটা টিউমারের মতো গ্রোথ পাওয়া গেছে, যা ওর আবেগ আর রাগকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে না। আমি ওকে এখানে এনেছি যাতে ও পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ও এখনও ইলাকেই দেখে ফেলেছে। আপনি কি নিশ্চিত ও বদলে গেছে? আজ সকালেও যেভাবে কথা বলছিল তাতে মনে হয়নি ও কোনো রোগী। নাদিয়া একটু চিন্তিত হয়ে বলল, সেটাই সমস্যা। লিয়ান যখন ইলাকে দেখে ও তখন ওর পুরনো অবদেশন ফিরে পায়। আমি ওকে কড়া নজরদারিতে রাখবো, কথা দিচ্ছি আপনাদের। হানিমুনে ও আর কোনো ঝামেলা করবে না। আরিয়ান নাদিয়ার সাথে কথা শেষ করে রুমে ফিরে এলো। এসে দেখলো রায়াত আর হালিমা সেখানে বসে আছে। রায়াত তখন ইলাকে হাসানোর চেষ্টা করছে। আরে ইলা, লিয়ানকে দেখে ভয় পাওয়ার কি আছে? এবার যদি ও কাছে আসে আমি আমার ওই প্লাস্টিকের গোলাপটা ওর নাকে ঢুকিয়ে দেব কেমনে ম্যাজিকের মতো তোকে ভুলে যাবে। হালিমা রায়াতের হাতে একটা চিমটি দিয়ে বলল, আপনি কি সব জায়গায় ইয়ার্কি মারেন? বেচারি ইলা কত ভয় পেয়েছে দেখেছেন? আরিয়ান ভেতরে ঢুকে সবটা খুলে বলল। লিয়ানের অসুস্থতা আর নাদিয়ার দায়িত্বের কথা শুনে সবাই কিছুটা শান্ত হলো, কিন্তু ইলার মন থেকে ভয় কাটল না। টাইম স্পিক। রাত নেমে এলো মালদ্বীপে। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখছিল। হঠাৎ দেখলো নিচে বালুর উপর লিয়ান দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে আরিয়ানের রুমের দিকে তাকিয়ে আছে। লিয়ানের মুখে সেই অদ্ভুত হাসি। সে কি সত্যি রোগী, নাকি নাদিয়ার আড়ালে সে নতুন কোনো মায়াজাল বুনছে? এটা আরিয়ান বুঝতে পারছে না। আরিয়ান বিড়বিড় করে বলল, লিয়ান, তুমি যদি সুস্থ না হও তবে এবার তোমাকে জেল নয়, কবরে পাঠানোর ব্যবস্থা আমি নিজেই করব। এদিকে হালিমা রায়াতকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু রায়াতকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ইলা আর হালিমা দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ রায়াত যখন অতিরিক্ত শান্ত থাকে বা হঠাৎ গায়েব হয়ে যায় তখন বুঝতে হবে সে বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছে। এদিকে রিসোর্টের পেছনের বাগানে যেখানে লিয়ান একাকী দাঁড়িয়ে তার পুরো ডায়েরি দেখছিল, সেখানে হঠাৎ উদয় হলো রায়াত। পরনে তার ঢিলাঢালা হাওয়াই শার্ট আর চোখে একটা বড় কালো সানগ্লাস। কি খবর ওস্তাদ? মালদ্বীপের বাতাস কি খুব বেশি গায়ে লাগছে? লিয়ান বিরক্ত হয়ে তাকালো। তুমি কে? এখানে কি চাও? রায়াত দাঁত বের করে হাসল। আমি হলাম রায়েত, ইলার ভাই এবং অফিসিয়ালি বডিগার্ড। শুনলাম আপনার মাথায় নাকি টিউমার হয়েছে। তা ডাক্তার আপু কি আপনার ব্রেনটি ঠিক করেছে, নাকি ঘিলু সব বের করে আইসক্রিম বানিয়ে ফেলেছে? লিয়ান রেগে গিয়ে বলল। মুখ সামলে কথা বলো, চেনো আমাকে? রায়াত পকেট থেকে একটা প্লাস্টিকের সাপ বের করলো, যা সে সকালের সুভেনির শপ থেকে কিনেছে। সেটা লিয়ানের উপরে ছুঁড়ে মারে আর বলতে লাগে, চেনার তো বাকি নেই ভাই, আপনি তো সেই ভিলেন যে আমার বোনের সংসারটা নষ্ট করতে চেয়েছিলেন। শুনছি আপনি নাকি মারামারিতে খুব এক্সপার্ট। তা আজ কি আপনি
কুফল দেখাবেন নাকি আমি শুরু করব? লিয়ান এবার রায়াতকে ধাক্কা দিতে গেল, কিন্তু রায়াদের বডি ফিট থাকায় রায়াদের কিছু হলো না। রায়াত লাফ দিয়ে সরে গিয়ে লিয়ানের পায়ের নিচে একটা কলার খোসা মেলে দিল। লিয়ান তাল সামলাতে না পেরে বালুর উপর ধপাস করে পড়ে গেল। রায়াত হাততালি দিয়ে উঠল। আরে সাবাস, প্রথম রাউন্ডেই কুপকাত। এটাকে বলে ব্যানানা টেকনিক। লিয়ান উঠে দাঁড়িয়ে রায়াতকে মারার জন্য তেড়ে এলো। রায়াত তখন চিৎকার করে উঠল। হালিমা বেগম, জলদি আসো, হাঙ্গর ডাঙায় উঠে এসেছে, দেখলে তাড়াতাড়ি এসো। লিয়ান থমকে গেল। সে ভাবলো সত্যি কেউ আসছে। সেই সুযোগে রায়াত তার হাতের পানির বোতলটা লিয়ানের মুখে স্প্রে করে দিল। লিয়ান চোখ মুছতে মুছতে গালি দিতে লাগলো। রাগ করবে না ওস্তাদ, এটা তো স্রেফ দোয়া। আপনার ব্রেন গরম হয়ে গেছে তো, তাই একটু কুলিং সিস্টেম চালু করে দিলাম। ঠিক তখনই ডক্টর নাদিয়া সেখানে উপস্থিত হলেন। লিয়ানকে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি অবাক হলেন। লিয়ান, কি হচ্ছে এখানে? আর আপনি কে? রায়াত এবার খুব বিনয়ী হওয়ার ভান করল। ডাক্তার, আমি আসলে ওনাকে সাহায্য করছিলাম। দেখলাম উনি একা একা দাঁড়িয়ে ঘামছিলেন, তাই একটু মুখে পানি ছিটিয়ে দিলাম। আর উনি তো খুশিতে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। লিয়ান রাগে কাঁপতে কাঁপতে বলল। নাদিয়া, এই ছেলেটা একটা আস্ত পাগলও, আমাকে কলার খোসায় ফেলে দিয়েছে। রায়াত নিষ্পাপ মুখ করে বলল। ছি ছি, আমি কেন কলার খোসা ফেলবো? মালদ্বীপের কলা তো খুব পিচ্ছিল হয়তো। উনি নিজেই পা হোঁচড়কে পড়ে গেছেন। ডাক্তার, ওনার চেক আপটা একটু বাড়াতে হবে, ওনার চোখেও সমস্যা দেখা দিচ্ছে। নাদিয়া লিয়ানকে টেনে তুলে নিয়ে যাওয়ার সময় আরিয়ানের দিকে তাকালে আরিয়ান দূর থেকে সবটা দেখে মুচকি হাসছিল। রায়াত লিয়ানের পেছনে পেছনে চিৎকার করে বলতে লাগলো। পরের বার কিন্তু প্লাস্টিকের সাপ না, অরিজিনালি হাঙ্গর নিয়ে আসবো ওস্তাদ। আমার বোনের সংসার ভাঙতে আসলে তাই সাবধানে হাঁটাচলা করবেন। হালিমা আর ইলাও আড়ালে দাঁড়িয়ে হাসতে হাসতে শেষ। লিয়ানের মতো বিষাক্ত মানুষকেও যে রায়াত হাসির পাত্র বানিয়ে ছাড়বে তা কেউ ভাবেনি। রায়াত আরিয়ানের কাছে এসে কলার ঠিক করে বলল। আরিয়ান ভাই, ভিলেনের ব্রেন ওয়াশ করতে হলে একটু বোকামি ওয়াশও করতে হয়। আজ থেকে লিয়ান তোমাকে আর ইলাকে দেখলে তোমাদের ভুলে কলার খোসার কথা ভাববে। আরিয়ান রায়াদের কাঁধে হাত রাখলো। তুমি সত্যিই পারো বটে রায়েদ। আজ অন্তত ইলার মন থেকে ভয়টা হাসিতে পরিণত হলো তোমার জন্য। রাতের ডিনার শেষ। সবাই যখন আগামীকালের ভ্রমণের পরিকল্পনা করছিল, ঠিক তখনই আরিয়ানের ফোনের রিংটোন বেজে উঠল। স্ক্রিনে ক্যান্টনমেন্টের হেডকোয়ার্টারের লেখা দেখে আরিয়ানের মুখভঙ্গি এক সেকেন্ডে পাল্টে গেল। সে সবার থেকে একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে আসা কমান্ডিং অফিসারের কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর। ইয়েস স্যার। জি স্যার। না, বুঝতে পেরেছি। পরিস্থিতি কি খুব বেশি অবনতি হয়েছে? ঠিক আছে স্যার, আমি কাল সকালে প্রথম ফ্লাইটে দেশে ফিরে জয়েন করছি। ফোনটা রেখে আরিয়ান যখন ফিরে এলো, তার চোয়াল শক্ত। ইলা তার চোখের দিকে তাকিয়ে বুঝে গেল কিছু একটা বড় সমস্যা হয়েছে। কি হয়েছে? আপনি এমন গম্ভীর হয়ে গেলেন কেন? আরিয়ান ইলার হাত ধরে শান্ত গলায় বলল। ইলা ফুল, আমার ছুটি শেষ। দেশের অবস্থা হঠাৎ অস্থির হয়ে উঠেছে। বর্ডারে টেনশন বাড়ছে। উপর থেকে সব অফিসারের ছুটি বাতিল করা হয়েছে। আমাকে কাল সকালে ক্যাম্পে রিপোর্ট করতে হবে। খবরটা শুনে আদিব আর রায়াদের মুখের হাসি মিলিয়ে গেল। রায়াত আমতা আমতা করে বলল। আরিয়ান ভাই, তাহলে আমাদের মালদ্বীপের বাকি ঘোরাঘুরি, হাঙ্গর দেখা তো বাকিই রয়ে গেল। আরিয়ান দৃঢ় কণ্ঠে বলল। দেশের টানে যখন ডাক আসে, রায় তখন হাঙ্গর বা সমুদ্র বিলাস সবই তুচ্ছ। আদিব, তুই এখন অনলাইনে দেখতো আগামীকালের ভোরের ফ্লাইটে দুটো টিকিট পাওয়া যায় কিনা। আদিব দ্রুত ল্যাপটপ খুলে চেক করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে জানল। ভাগ্যের জোরে কাল সকাল 6টার ফ্লাইটে 6টা টিকিট পাওয়া গেছে। আমি এখনই কনফার্ম করছি। ইলার মনটা একটু খারাপ হয়ে গেল। স্বপ্নের মতো কাটানো এই দিনগুলো হঠাৎ এভাবে শেষ হয়ে যাবে সে ভাবেনি। কিন্তু সে জানে সে একজন মেজরের স্ত্রী হতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে দেশের নিরাপত্তা আগে। আরিয়ান ইলার মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল। সরি ইলা ফুল, আমি কথা দিচ্ছি
আমি খুব তাড়াতাড়ি তোমাকে আবার অন্য কোথাও নিয়ে যাব। ইলা আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, আমি বুঝতে পারছি আপনাকে কিছু বলতে হবে না। আমাদের ঘোরাঘুরি থেকে দেশের নিরাপত্তা আগে। আপনি তৈরি হন, আমি পরি আর হালিমা ব্যাগ গোছাতে সাহায্য করছি। সবাই সারা রাত কেউ ঠিক মতো ঘুমাতে পারল না। রায়াত তার সেই প্লাস্টিকের সাপ ভরতে ভরতে বিড়বিড় করছিল। লিয়ান লিয়ান বেটাকে তো একটা উচিত শিক্ষা দিতেই পারলাম না, তার আগেই বিদায় নিতে হচ্ছে। মালদ্বীপ, তোমায় মিস করব। পরের দিন ভোরে যখন আকাশের রং তখনও হালকা নীল, তখন তারা রিসোর্ট থেকে বিদায় নিল। এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় আরিয়ান ইলার দিকে তাকিয়ে মৃদু হাসল। মন খারাপ করো না ইলাফুল, পরিস্থিতি শান্ত হলে আমরা আবার আসবো। ইলা আরিয়ানের কাঁধে মাথা রেখে আছে, কিন্তু তার মনের কোণে একটা অজানা সংখ্যা উকি দিচ্ছিল। নীল আকাশ ভেদ করে প্লেন যখন ঢাকার দিকে রওনা দিল, আরিয়ানের মনে তখন শুধু একটাই চিন্তা, দেশের মাটি আর মানুষের সুরক্ষা। 1000 মাইল পাড়ি দিয়ে যখন আরিয়ানরা ঢাকায় পৌঁছালো, আরিয়ান সময় নষ্ট না করে ইলাকে আত্রাইতে পাঠিয়ে দিল আদিপ পরীর সাথে, আর আরিয়ান সরাসরি ক্যান্টনমেন্টে চলে গেল। ইলা চেয়েছিল আরিয়ানকে আরো কিছুক্ষণ ধরে রাখতে, ভেবেছিল হয়তো সে বাড়ি পর্যন্ত ইলাকে দিয়ে আসবে। কিন্তু ইলার একটু মন খারাপ হলো, কিন্তু আরিয়ানের চোখের সেই দেশপ্রেমের কঠোরতা দেখে সে আর মন খারাপ করতে পারল না। ক্যান্টনমেন্টে পৌঁছাতেই আরিয়ানকে জরুরি ব্রিফিং রুমে ডাকা হলো। সেখানে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে আরিয়ান জানতে পারল পরিস্থিতির ভয়াবহতা। ভারতের 7 স্টার সীমান্তের সাথে সিলেট বিভাগের সীমাবর্তী এলাকায় বড় ধরনের অনুপ্রবেশ আর সংঘর্ষ শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে যে কোনো মুহূর্তে বড় কোনো লড়াইয়ের মুখোমুখি হতে হবে। আরিয়ানকে এই স্পেশাল মিশনের নেতৃত্ব দিতে হবে এবং আজ রাতেই তাদের সিলেটের দুর্গম সীমান্তের উদ্দেশ্যে রওনা হতে হবে। আরিয়ান তার ইউনিফর্ম পরে তৈরি হয়ে নিল। সীমান্ত রক্ষা আর দেশের সার্বভৌমত্ব এখন তার কাছে প্রধান। তবে যাওয়ার আগে একটিবার ইলার সাথে কথা বলা প্রয়োজন মনে করে সে ফোনটা হাতে নিল। ও পাশে ফোন বাজতেই ইলা রিসিভ করলো। ইলার গলা শুনেই বোঝা যাচ্ছিল সে কাঁদছে। ইলাফুল, কান্না করো না, আমাদের জন্য দোয়া করো। আপনারা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ ইলাফুল, আমাদের এখন সিলেটের বর্ডারে যেতে হবে। পরিস্থিতি ভালো নয়, হয়তো বেশ কিছুদিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইলা এবার ডুকরে কেঁদে উঠলো। সে নিজেকে আর সামলাতে পারল না। কেন বারবার এমন হয়? আমরা তো মাত্র কালো মালদ্বীপের সমুদ্র সৈকতে একসাথে স্বপ্নের কথা বলছিলাম, অথচ আজ আপনি আমায় একা ফেলে এমন এক জায়গায় যাচ্ছেন যেখান থেকে মানুষ ফিরে আসবে কিনা তার গ্যারান্টিটাও নেই। ইলাফুল, শান্ত হও। আমি একজন দেশের সৈনিক, আমার প্রথম ভালোবাসা আমার দেশ। তুমি আমাকে সাহস দাও, তুমি আমার সাহস হও। আমি আপনার সাহস হতে পারি, কিন্তু পাথর তো নই, তাই না? আপনার ইউনিফর্মের প্রতিটা বোতাম যখন আপনি লাগান, আমার মনে হয় আপনি আমার থেকে দূরে যাওয়ার দেয়াল তুলছেন শুধু। আরিয়ানের চোখের কোণেও এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু সে তা গলার স্বরে প্রকাশ করতে দিল না। তোমার মায়াজাল ছিন্ন করে যাওয়ার ক্ষমতা আমার নেই। কথা দিচ্ছি ইলাফুল, আমি আসবো। তুমি নিজের খেয়াল রেখো। ফোনটা কেটে দিয়ে আরিয়ান আকাশের দিকে তাকালো। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ওইদিকে ইলা ফোনের উপর মাথা রেখে অঝরে কেঁদে চলছে। তার মনে হচ্ছে আরিয়ানের ইউনিফর্ম আর এই কর্তব্য যেন তার জীবনের সবচেয়ে বড় শত্রু। একদিকে আরিয়ানের কাঁধে দেশের স্বাধীনতা, আর অন্যদিকে ইলার চোখের পানি। শুরু হলো জীবনের এক কঠিন পরীক্ষা। সিলেটগামী সামরিক ট্রাকগুলো যখন ঢাকা সেনানিবাস ত্যাগ করছিল, তখন ঘড়ির কাঁটায় রাত 2টা। চারপাশ নিস্তব্ধ, শুধু ইঞ্জিনের একটানা গর্জন আর চাকার শব্দে রাতের নীরবতা ভাঙছে। আরিয়ান ট্রাকের জানালায় মাথা ঠেকিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার পরনে ফুল কমান্ডো ইউনিফর্ম, হাতে অত্যাধুনিক অস্ত্র, কিন্তু তার মনের গহীনে এখনো ইলার সেই কান্নামাখা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। আরিয়ান বিড়বিড় করে বলল, ক্ষমা করে দিও ইলাফুল। একজন সৈনিকের স্ত্রী হওয়া যতটা গৌরবের, তার চেয়ে হাজার গুণ বেশি কষ্টের। আজ যদি আমি পিছিয়ে যাই, তবে কাল এই দেশের হাজারো মেয়ে স্বামী ছাড়া হবে, কেউ বাবা ছাড়া হবে। সিলেটের দুর্গম সীমান্তের যাত্রা।
ভোর হওয়ার আগেই আরিয়ানের কন্টিনজেন্ট সিলেটের জাফলং সংলগ্ন এক দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছালো। কুয়াশায় ঢাকা পাহাড় আর বর্ডার লাইনের ওপার থেকে ভেসে আসা অস্থিরতা পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলছে। আরিয়ান গাড়ি থেকে নেমে ম্যাপ বের করে তার টিমকে পজিশন বুঝিয়ে দিতে শুরু করলো। মিশন 1, অনুপ্রবেশ ঠেকানো এবং স্থায়ী গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। পাহাড়ি ঢল আর ঘন জঙ্গল যেখানে শত্রুপক্ষ লুকিয়ে থাকার সুযোগ পায়, আরিয়ান তার সেকেন্ড ইন কমান্ডোকে নির্দেশ দিল। শুনুন, আমাদের মূল লক্ষ্য হলো কোনো রক্তপাত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কিন্তু যদি ওপার থেকে গলি আসে তবে 1 ইঞ্চি জমিও ছাড় দেব না। মনে রাখবেন, পেছনে আমাদের পরিবার আর সামনে আমাদের মাতৃভূমি। অন্যদিকে আত্রায়ে বিষণ্ণ প্রহর। ইলার অবস্থা শোচনীয়। জানালার পাশে বসে সে ঝাপসা চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। হালিমা এসে ইলার মাথায় হাত রাখলো। আরিয়ানের যুদ্ধ করতে যাওয়া শুনে আরিয়ান, আদি, পরি, রায়াত, হালিমা সবাইকে তাদের বাসায় যেতে বলেছে। ইলা, এভাবে না খেয়ে বসে থাকলে তো শরীর ভেঙে পড়বে। ভাইয়া তো দেশের কাজে গেছেন, তুই দোয়া কর। দোয়া তো করছি, কিন্তু মন মানছে না যে। রায়াত পাশ থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে এসে ইলাকে হাসানোর চেষ্টা করলো। আরে ইলা, আরিয়ান ভাই তো বাঘের বাচ্চা। আমি একটা সাধারণ মানুষ হয়ে ওই লিয়ান পান্তা ভাতকে কলার খোসায় কুপঘাত করলাম। আরিয়ান ভাই তো বাঘ, আর বর্ডারের শত্রুদের তো ভাই একাই ধলাই করে দিয়ে আসবে। তুই চিন্তা করিস না, আর আমি তো আছি তোর বডিগার্ড। ইলা সামান্য হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। তার ফোনটা বারবার হাতে নিচ্ছে, যদি কোনো একটা মেসেজ আসে। কিন্তু আরিয়ান আগেই বলে দিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে পারে। বর্ডারের প্রথম সংঘর্ষ। হঠাৎ করে সিলেটের সেই শান্ত পাহাড় কেঁপে উঠল গুলির শব্দে। ওপাশ থেকে অতর্কিত আক্রমণ শুরু হয়েছে। আরিয়ান দ্রুত পজিশন নিল একটি বড় পাথরের আড়ালে। আলফা টিম, মুভ টু দ্য লেফট। ব্রাভো টিম, কভার ফায়ার দাও। কেউ যেন আমাদের সীমানা পার হতে না পারে। চারপাশে বারুদের গন্ধ আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। আরিয়ানের কপালে ঘাম আর চোখের দৃষ্টিতে আগুনের ফুলকি। যুদ্ধের ময়দানে সে এক নির্ভীক সেনা। ঠিক সেই মুহূর্তে তার পকেটে থাকা ওয়ালেটের দিকে এক নজর গেল। সেখানে ইলার একটা ছোট্ট ছবি রাখা। সে মনে মনে বলল, বেঁচে ফেলে তোমার মায়া চালে আবারও ধরাতে বেলা ফুল, আর যদি না ফিরে। আরিয়ান নিজের চিন্তা ঝেড়ে ফেলে গর্জে উঠল। ফায়ার! সিলেটের পাহাড়ের ওপাশে তখন মরণ খেলা চলছে। মেঘালয়ের ঘন মেঘ আজ বৃষ্টির বদলে যেন বারুদ ঝরাচ্ছে। আরিয়ানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা সাহসের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। বর্ডারের 0.2 পক্ষের গোলাগুলিতে চারপাশ কম্পিত। আরিয়ান তার কমান্ডিং পজিশন থেকে একটুকু নড়ল না। তার হাতের AM-16 রাইফেলটি থেকে আগুনের হুলকা বের হচ্ছে। ঠিক তখনই তার একদম কাছের একজন তরুণ সৈনিক, যার নাম ছিল সাব্বির, একটি গ্রেনেড বিস্ফোরণে মাটিতে লুটিয়ে পড়ল। সাব্বির! আরিয়ান ঝড়ের গতিতে হামাগুড়ি দিয়ে সাব্বিরের কাছে গেল। সাব্বিরের দেহটা রক্তে ভেসে যাচ্ছে। সে হাঁসফাঁস করতে করতে আরিয়ানের হাতটা চেপে ধরল। স্যার, আমার মাকে বলবেন তার ছেলে কাপুরুষের মতো পিঠ ঠেকায়নি, তার ছেলে বীর পুরুষের মতো যুদ্ধ করে মারা গেছে। সাব্বির শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আরিয়ানের চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। যুদ্ধের ময়দানে সেনার চোখে জল মানে টিমের মনোবল ভেঙে যাওয়া। সে দেখল তার দলের আরো 4-5 জন বীর সেনা শহীদ হয়েছে। চারিদিকে বারুদের গন্ধ আর লাশের সারি। আরিয়ান দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। ব্রাভো টিম, ফরওয়ার্ড মার্চ। ওদের অন্যায়ের জবাব দিতে হবে। প্রতিটি শহীদ ভাইয়ের রক্তের বদলা নেব আজ। অন্যদিকে আত্রাইতে ইলার জানালার কাছে বসে নামাজ পড়ছে। বারবার তার বুকটা কেঁপে উঠছে। হঠাৎ জানালার কাজটা সজোরে শব্দ করে ভেঙে পড়ল। ইলা চমকে উঠল। তার মনে হলো তার হৃৎপিণ্ডটা কেউ যেন ছিঁড়ে নিচ্ছে। ইলা, কি হলো তোর? আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে আরিয়ান কোনো বড় বিপদে আছে। আমার দম বন্ধ হয়ে আসছে। ইলা বারবার আরিয়ানের ফোনে ট্রাই করছে, কিন্তু নেটওয়ার্ক নেই। সে জানে যুদ্ধের ময়দানে ফোন চলে না, তবুও পাগলের মতো মেসেজ লিখে যাচ্ছে।
আপনি ভালো আছেন তো? ফিরে আসুন না, আপনার ইলা ফুল আপনার অপেক্ষায় মরে যাচ্ছে যে। বর্ডারে আরিয়ান। রাত আরো গভীর হলো। আরিয়ান বুঝতে পারলো শত্রুরা এখন শেষ কামড়া দেওয়ার চেষ্টা করছে। একটা বিশাল মেশিন গান থেকে ক্রমাগত গুলি আসছে পাহাড়ের অপর থেকে। আরিয়ান একাই সেই পাহাড়ের খোঁজ দিয়ে উপরে উঠে গেল। চারপাশ থেকে বুলেট তাকে লক্ষ্য করে আসছিল, কিন্তু অদ্ভুতভাবে আরিয়ানের গায়ে একটাও গুলি লাগছিল না। যেন ইলার দোয়া তাকে এক অদৃশ্য বম দিয়ে ঘিরে রেখেছে। সে গ্যান্ডের পিন খুলে শত্রুদের সেই মেশিন গান বাস্কার লক্ষ্য করে ছুঁড়ে মারল। বুম! এক বিশাল বিস্ফোরণে শত্রুপক্ষ ছত্রভঙ্গ হয়ে গেল। আরিয়ান তার সেনাদের উৎসাহ দিয়ে বলল, আমাদের সুনিশ্চিত জয়। নিজের জীবনের তোয়াক্কা না করে আরিয়ান যখন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ল, তখন তার মনে শুধু একটাই চিন্তা, তার দেশের মাটি আর তার ঘরের অপেক্ষারত তার সেই প্রিয়তমা স্ত্রী। গোলাগুলির শব্দ একটু কমে এসেছে, এখন শুধু আগুনের ধোঁয়া। আরিয়ান ক্ষত বিক্ষত দেহে একটি পাথরের হেলান দিয়ে বসল। তার ইউনিফর্ম রক্তে মাখা, কিন্তু সেই রক্ত তার নিজের নয়, তার শহীদ হওয়া ভাইদের। তার এক সহকর্মী এসে বলল, স্যার, অনুপ্রবেশকারীরা পিছু হটেছে। আমরা সীমানা রক্ষা করতে পেরেছি, কিন্তু আমাদের অনেক ভাই মারা গেছে স্যার। আরিয়ান আকাশের দিকে তাকালো, তার মুখটা স্লান হয়ে এলো। সে মনে মনে বলল, আমি বেঁচে আছি ইলাফুল। তোমার দোয়া হয়তো আমাকে আজ জমের দৌড় থেকে বেঁচে ফিরিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমার এই শহীদ ভাইদের মায়েদের কি জবাব দেব? সেই ভয়ানক যুদ্ধের পরে সবাই যখন মনে করলো হয়তো সব শান্ত হয়েছে, তখন সবাই ক্যাম্পে ফিরে এলো। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে বিকট শব্দে একটা মোস্টার সেল এসে পড়ল আরিয়ানের ক্যাম্পে মাত্র কয়েক গজ দূরে। মাটির স্তূপ আর ধোঁয়া ছিটকে উঠল আকাশে। আরিয়ান ছিটকে পড়ল পাথরের আড়ালে। কান দুটো ভো ভো করছে, কিছুক্ষণ কিছুই শুনতে পেল না সে। শত্রুপক্ষ জানতো না যে বাংলাদেশ সেনাবাহিনী এতটা শক্ত প্রতিরোধ করবে, তাই তারা এবার আরো বড় শক্তি নিয়ে ভারী অস্ত্রশস্ত্র সহ পাল্টা আক্রমণ শুরু করেছে। পাহাড়ের ওপর থেকে ঝাঁকে ঝাঁকে বুলেট বৃষ্টির মতো নেমে আসতে লাগলো। আরিয়ান ঝটপট হেলমেটটা ঠিক করে নিয়ে গর্জে উঠল, সবাই পজিশন নাও, ওরা আবার আসছে। অ্যামুনিশন চেক করো, কেউ প্যানিক হবে না। যুদ্ধের লেলিহান শিখা, চারপাশে নারকীয় দৃশ্য। আরিয়ানের চোখের সামনেই আরো দুজন জোয়ান ঢলে পড়ল। একজন তার খুব প্রিয় ছোট ভাই তুল্য ছিল, যার বিয়ে ঠিক হয়েছিল সামনের মাসে। আরিয়ানের চল শক্ত হয়ে এলো। তার ভেতরে এখন আর কোনো মানুষ নেই, আছে শুধু এক হিংস্র দেশপ্রেমিক যোদ্ধা। সে একাই LMG হাতে তুলে নিল। শত্রুরা ভাবতেও পারেনি আরিয়ান এত দ্রুত পাল্টা আঘাত হানবে। আরিয়ান এক হাতে গুলি বর্ষণ করছে আর অন্য হাতে তার ট্রিমকে কমান্ড দিচ্ছে। আলফা 2, ডান দিক দিয়ে ঘিরে ফেলো ওদের, বাংকার উড়িয়ে দাও। পাহাড়ের খোঁজে খোঁজে এখন শুধু আগুনের খেলা। আরিয়ানের ইউনিফর্মের কাঁধের দিকটা ঘষা লেগে ছিঁড়ে গেছে, গা দিয়ে রক্ত ঝরছে সামান্য, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে যেন মৃত্যুহীন এক সত্তা। তার চারপাশে যখন একের পর এক সেনা শহীদ হচ্ছে, তখন সে একাই এক বিশাল দেওয়াল হয়ে দাঁড়িয়ে রইল দেশের সীমানায়। অন্যদিকে টিভির সামনে মেহেরাব খান সহ বাকি সবাই বসে আছে। টিভি খুলতেই স্ক্রিনে ভেসে উঠছে সিলেট সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, হতাহতের আশঙ্কা। ইলা টিভির সামনে পাথরের মতো বসে আছে, তার হাতটা কেঁপে উঠছে। হালিমা আর আদিব পাশে বসে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। রায়াদও আজ একদম চুপ, তার চোখেও পানি। নাফিসা খান, নোহা, নেহা সবাই কান্না করছে। হঠাৎ খবরের স্ক্রিনে দেখা গেল মেজর আরিয়ানের নেতৃত্বাধীন টিম বীরত্বের সাথে লড়ছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এটা দেখে সবাই কিছুটা শান্ত হলো। ইলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাই সবাই জোর করে ইলাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিল। সীমান্তের রণক্ষেত্রে পাল্টা আক্রমণে শত্রুরা এবার আরো বেপরোয়া। তারা আরিয়ানের টিমকে ঘিরে ফেলার চেষ্টা করছে। আরিয়ানের টিমে তখন মাত্র গুটি কয়েক লোক জীবিত।
আরিয়ান দেখলো সামনের দিক থেকে একটা স্পাই তাদের টার্গেট করছে। সে দ্রুত সরে গেলেও বুলেটটা তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। আরিয়ান তার পকেট থেকে ইলার দেওয়া সেই ছোট্ট রুমালটা বের করলো, যা রক্ত আর ঘাম মাখা। সে এক মরণপণ চিৎকার দিল। সেই চিৎকারে যেন পাহাড়ের প্রতিটি পাথর কেঁপে উঠল। আরিয়ান আর তার অবশিষ্ট সেনাদল এক মরণজয়ী চার্জ করল শত্রুর দিকে। আরিয়ান ওয়াকিটিতে নির্দেশ দিচ্ছিল, আলফা টিম বাদিক দিয়ে ঘেরাও করো। চার্লি টিম ব্যাকআপ রেডি। দেশের 1 ইঞ্চি মাটিও যেন শত্রুর কবজায় না যায়। চারপাশে গুলির শব্দ আর বিস্ফোরণের কান ফাটালো আওয়াজ। আরিয়ান পাথরের আড়ালে পজিশন নিয়ে স্পাই দিয়ে লক্ষ্য ভেদ করছে। তার মনের এক কোণে বারবার ইলার সেই কান্নামাখা মুখটা ভেসে উঠছে, কিন্তু পরক্ষণেই দেশের মানচিত্রের কথা ভেবে সে নিজেকে পাথর করে নিচ্ছে বারবার। অন্যদিকে নাফিসা খান জায়নামাজে বসে অঝরে কাঁদছেন আর তসবি গুনছে। ইলা নিজের ঘরে ঘুমিয়ে আছে, আরিয়ানের দেওয়া সেই নীল লকেটটা শক্ত করে ধরে। মেহেরাব খান এসে আরিয়ানের মায়ের মাথায় হাত রাখলেন। কিছু খেয়ে নাও, সারাদিন কিছু মুখে দাওনি। আরিয়ান ফিরলে আমাদের কি আস্ত রাখবে? টিভিতে দেখাচ্ছে বর্ডারে ভয়াবহ যুদ্ধ হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তো মা, কেন ও সিভিলিয়ান হলো না? কেন ও সাধারণ কোনো চাকরি করলো না? এই ইউনিফর্মটা আমার কাছে আজ অভিশাপ মনে হচ্ছে। আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে আদিব আর রায়াত সেখানে এলো। রায়াদের সেই চিরচেনা দুষ্টুমি আজ উধাও। সে গম্ভীর মুখে নাফিসা খানের সামনে গিয়ে বসল। আন্টি বিশ্বাস রাখুন, আরিয়ান ভাই সাধারণ কোনো মানুষ নয়, ও একজন রিয়েল হিরো। ওকে মারার মতো বুলেট এখনও তৈরি হয়নি। পরি হালিমার হাত ধরে বসে আছে। প্রতিটি ঘরে ঘরে আজ দুশ্চিন্তার আগুন জ্বলছে। বর্ডারে সীমান্তের রঙ্গনায় হঠাৎ এক বিশাল বিস্ফোরণ হলো। আরিয়ানের খুব কাছেই একটা মর্টাল সেলভ এসে পড়েছে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল। আরিয়ান ছিটকে পড়ল মাটির উপর। তার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সে অস্পষ্ট সুরে বিড়বিড় করল, ইলাফুল। তার হাতটা পকেটে থাকা ওয়ালেট বের করে ইলার ছবির উপর স্থির হয়ে রইল চোখ দুটো। জ্ঞান হারানোর আগে সে দেখল তার সহযোদ্ধারা তাকে টেনে তোলার চেষ্টা করছে। এদিকে ইলা হঠাৎ চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। তার মনে হলো কেউ যেন তার কলিজায় এক টুকরো বরফ চেপে ধরেছে। সে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আরিয়ান, আরিয়ান আপনার কিছু হয়েছে? আমি অনুভব করতে পারছি আরিয়ান। পুরো বাড়ি তখন ছুটে এলো। ইলা জানালো সবাইকে তার স্বপ্নের কথা। ইলাকে সবাই বারবার সান্ত্বনা দিচ্ছে। খান বাড়িটি যেন আজ এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। ইলার চিৎকারে সারা বাড়ির মানুষ কান্না করছে। ইলা পাগলের মতো করছে আর বলছে, আর আরিয়ানের কিছু হয়েছে আমি জানি, কেউ আমায় কিছু বলছে না কেন? মেহেরাব খান পাথরের মতো সোফায় বসে আছেন। তার ফোনে ফোন এসেছিল কিছুক্ষণ আগে একটা অপরিচিত নম্বর থেকে। ওপাশ থেকে আসা কণ্ঠস্বরটি এখনো তার কানে বাজছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সিলেটে সীমান্তে মর্টার শেলের আঘাতে মেজর আরিয়ান খান শাওন বীরত্বের সাথে লড়াই করে শহীদ হয়েছেন। মেহেরাব খানের হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। স্ক্রিনটা চুরমার হয়ে গেছে, ঠিক যেমন চুরমার হয়ে গেছে এই পরিবারের স্বপ্নগুলো। নাফিসা খান মেহেরাব খানের পায়ের কাছে বসে পড়লেন। তার কণ্ঠ রোধ হয়ে আসছে। তিনি শুধু অস্পষ্ট সুরে বললেন, তুমি চুপ করে আসো কেন? আমার আরিয়ান ভালো আছে তো? মেহেরাব খান কোনো উত্তর দিতে পারল না। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা জল সব উত্তর দিয়ে দিল। পুরো ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো, যা কিছুক্ষণ পরেই রূপ নিল এক বুক ফাটা আর্তনাদে, শোকের মাতম। ইলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে চারপাশের দেওয়ালগুলো তাকে গিলে খাচ্ছে। রায়াত আর আদিব একে অপরকে জড়িয়ে ধরে আছে। আরিয়ানের মৃত্যু মেনে নেওয়ার মতো না। না, এটা হতে পারে না। আরিয়ান ভাই এভাবে আমাদের ছেড়ে যেতে পারে না। ইলা ধীর পায়ে মেহেরাব খানের সামনে গিয়ে দাঁড়ালো।
তার চোখে জল নেই, দৃষ্টি একদম স্থির। বাবা আপনি মিথ্যে বলছেন তাই না? আরিয়ান তো বলেছিল আমায় ছেড়ে কোথাও যাবে না। ও ও তো কথা দিয়ে কখনো কথা খেলাপ করে না। মেহেরাব খান ইলার হাত দুটো ধরলেন, তার কণ্ঠস্বর কাঁপছে। মারে, দেশ আজ এক বীর সন্তানকে হারালো, আর আমরা আমাদের কলেজের টুকরাকে। মেহেরাব খানের কাছে এই শব্দ দুটো শোনার সাথে সাথে ইলা কোনো শব্দ না করে মেঝেতে লুটিয়ে পড়ল। নুহা, নেহা, পরি আর হালিমা ছুটে গিয়ে তাকে ধরার আগেই সে জ্ঞান হারিয়েছে। অপরদিকে সিলেটের সেই পাহাড়ি ক্যাম্প এখন শান্ত, কিন্তু এই শান্তি বড়ই ভয়ঙ্কর। সারিবদ্ধভাবে রাখা হয়েছে কয়েকটা কফিন, তাদের কাউকে চেনার উপায় নেই, সবার শরীর ঝলসে গেছে। শুধু পোশাক, ব্যাস, নেমপ্লেট দেখে শনাক্ত করা হচ্ছে লাশগুলো। কফিনগুলোর উপর সগৌরবে জড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় পতাকা। মাঝখানের কফিনটার সামনে আরিয়ানের 17 কমান্ডো দাঁড়িয়ে সেলুট দিচ্ছিল, তার চোখেও জল। আরিয়ানের নিথর দেহটা কিছুটা দূরে আরিয়ানের ওয়ালেট আর ইলার ছবিটা দেখা যাচ্ছিল, যেন মৃত্যুর ওপারেও সে তার প্রিয়তমাকে সাথে করে নিয়ে যেতে চায়। আরিয়ানের সহকারী বিড়বিড় করে বলল, স্যার, আপনি বলেছিলেন রক্তপাত ছাড়াই নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আপনি নিজের রক্ত দিয়ে আমাদের মাটি রক্ষা করে গেলেন। আপনার ঋণ এই দেশ কোনোদিন শোধ করতে পারবে না। খানবাড়ি, সকাল 10টা। ঢাকা থেকে হেলিকপ্টার করে আরিয়ানের মরদেহ নিয়ে আসা হয়েছে। পুরো আত্রাই গ্রাম আজ মেহেরাব খানের বাড়ির সামনে ভিড় করছে। সেনাবাহিনীর গাড়ি যখন বাড়ির সামনে এসে থামলো, তখন ইলার জ্ঞান ফিরেছে। সে কোনো কথা বলছে না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কফিনটা যখন উঠানে নামানো হলো, নাফিসা খান চিৎকার করে আছড়ে পড়লেন ছেলের কফিনের উপর। ওরে আমার বাবারে, তুই হাসি মুখে বেরিয়ে গেলি, আর আজ পতাকায় মুড়িয়ে ফেললি। তোর মা বেঁচে থাকতে তুই কেন চলে গেলি? আমাকে কেন রেখে গেলি বাবা? ইলা টলতে টলতে কফিনের কাছে এগিয়ে এলো। কফিনের উপর রাখা আরিয়ানের নেমপ্লেট, মেজর আরিয়ানের উপর হাত রাখলেন সে। আপনি খুব স্বার্থপর। আপনি বলেছিলেন সারা জীবন আমার সাথে থাকবেন, কিন্তু আপনি তো চিরতরে মায়ের বাঁধন ছিঁড়ে চলে গেলেন। ইলা দু হাতে কফিনের উপর ঢাকা দেওয়া জাতীয় পতাকা খামচে ধরল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে, গাল বেয়ে নামছে তপ্ত নোনা পানি। সে আর্তনাদ করে উঠল, যা শুনে উপস্থিত প্রতিটি মানুষের কলিজা কেঁপে উঠল। আরিয়ান, আরিয়ান উঠুন। এই যে আপনার ইলাফুল কান্না করছে, আপনি আপনি না আপনার ইলাফুলের কান্না সহ্য করতে পারেন না? তাহলে এখন কেন এই কাঠের বক্সে শুয়ে আছেন? উঠুন না, উঠুন বলছি। ইলা কফিনের গায়ে পাগলের মতো কিল ঘুষি মারতে লাগলো, যেন তার এই আঘাতে পাথর হয়ে যাওয়া আরিয়ান জেগে উঠবে। হালিমা আর পরি ইলাকে টেনে ধরার চেষ্টা করলো, কিন্তু ইলার গায়ে যেন আজ আসরিক শক্তি ভর করেছে। সে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার কেউ ধরবে না, ও ঘুমোচ্ছে, ও আমার সাথে লুকোচুরি খেলছে। আরিয়ান আপনি কেউ উঠবেন না নাকি আমি চলে যাব? আপনি একবার উঠুন, আমি আর জেদ করবো না, আর কোনোদিনও আপনার সাথে ঝগড়া করবো না। শুধু একটাবার চোখ মিলুন না, আমাকে একবার ইলাফুল বলে ডাকুন প্লিজ আরিয়ান। আরিয়ানের মা বোন পাশে বসে বুক চাপড়াচ্ছে, কিন্তু ইলার এই উন্মাদনা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। ইলা এখন কফিনের উপর মাথা ঠুকে ঠুকে রক্তাক্তি করে ফেলেছে। তার নখ দিয়ে কফিনের কাঠ আছড়ে ছিঁড়ে ফেলতে চাইছে সে। আপনি কেন আমায় এভাবে একা ফেলে গেলেন? আমি এখন কার জন্য বেঁচে থাকবো? কার জন্য অপেক্ষা করবো আমি? আল্লাহর দোহাই লাগে, উঠুন না একবার। মেহেরাব খান এগিয়ে এসে ইলার মাথায় হাত রাখলেন, কিন্তু ইলা তাকেও চিনতে পারছে না। সে শুধু কফিনের ঢাকনাটা খোলার চেষ্টা করছে। বাবা, ও ভেতরে শ্বাস নিতে পারছে না, ওকে বের করুন। ও উঠতে দিচ্ছে না কেন? রায়াত এক কোণে দাঁড়িয়ে দেওয়াল ধরে কাঁদছে। ইলার বাড়ির সবাই এসেছে। ইলার এই অবস্থা দেখে সবাই কান্না করছে। ইলা প্রায় পাগল হয়ে গেছে। রায়াত ইলার এই অবস্থা দেখে সহ্য করতে পারছে না। রায়াত এসে ইলার হাত দুটো শক্ত করে ধরল। ইলা শান্ত হবন, আরিয়ান ভাই শহীদ হয়েও আল্লাহর কাছে চলে গেছে। তুই দোয়া কর, এভাবে ভেঙে পড়িস না।
ইলা রায়াদের মুখের দিকে তাকিয়ে আছে, তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আরিয়ান মরেনি। আরিয়ান আরিয়ান উঠুন উঠুন আপনি। হে রাত ভাইয়া, ওকে বকুনি দিন না। ও আপনাকে মৃত বলছে, মৃত বলছে, ও মজা করছে। ইলা আবার আরিয়ানের কফিনের উপর শুয়ে পড়ল। নিস্তব্ধ দুপুরে তার সেই বুক ফাটা হাহাকার যেন সীমান্তের সেই বারুদের গন্ধকেও হার মানিয়ে নিল। সে বিড়বিড় করতে লাগলো। আরিয়ান, আমার মায়াজার ছেড়ে আপনি কোথায় পালালেন? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আসছি আপনার কাছে। বলতে বলতে ইলা নিথর হয়ে কফিনের পাশে পড়ে গেল। কান্নার বেগ সইতে না পেরে সে আবারও জ্ঞান হারিয়েছে, কিন্তু তার হাত দুটো এখনো কফিনের কাঠটা এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন আজরাইল এসেও সেই বাঁধন আলগা করতে পারবে না। জানাজারের জন্য আরিয়ানের দেহ যখন কফিন থেকে বের করলো তখন সবাই এক পলক দেখার জন্য এগিয়ে এলো, কিন্তু দেখার মতো অবস্থায় ছিল না। আরিয়ানকে যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ইলা আবার জ্ঞান ফিরে পেয়েছে, কিন্তু সে এখন আর চিৎকার করছে না। তার চোখের জল শুকিয়ে গাল দুটো সাদা হয়ে গেছে। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আরিয়ানের যাবার দিকে। আপনি তো বলেছিলেন আমার ছাড়া কোথাও যাবে না। আজ কেন এত মানুষ আপনাকে নিয়ে যাচ্ছে? জানাজা শুরু হলো। ইমাম সাহেবের ভারী কণ্ঠস্বর যখন বাতাসে ভেসে এলো সালাতুল জানাজা, তখন পুরো মাঠ এক অপার্থিব নীরবতায় ডুবে গেল। হাজার হাজার মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক বীর যোদ্ধার সামনে। মেহরাব খান জানাজার কাতারে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। যে বাবা কোনো দিন মাথা নত করেননি, আজ তিনি তার একমাত্র সন্তানের লাশের সামনে ভেঙে পড়েছেন। আকাশও যেন আজ কান্না করছে, যেন মেঘরাও আরিয়ানের বিদায় সইতে পারছে না। এই মাঠে যেখানে ছোটবেলায় আরিয়ান দৌড়ে বেড়াতো, আর সেখানে হাজার হাজার মানুষের ভিড়, সবার চোখে জল। আরিয়ানের দেহটা যখন বাঁশের চাটাই দিয়ে ঢেকে দেওয়া হলো, অন্যদিকে ইলার শেষ আশাটুকু যেন নিভে গেল। আরিয়ানের বাবা চিৎকার করে কান্না করছে। সেই চিৎকারে জানাজারের মাঠে থাকা প্রতিটি মানুষের চোখ ভিজে উঠল। শক্ত হৃদয়ের সৈনিকদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। রাফায়েল, সামির কেউ ঠিক নেই আজ, সবাই গভীর শোকে আছে। আরিয়ানকে কবর দেওয়া হলো, একে একে সবাই চলে যাচ্ছে, কিন্তু আরিয়ানের বাবা সেই কবরের উপরে শুয়ে আছে। তার হাত দুটো মাটির ভেতরে ডেবে যাচ্ছে। সে যেন মাটির নিচে থাকা আরিয়ানকে ছুঁতে চাইছে। বাবা, এ তুই কেমন শাস্তি দিলে আমাকে? আমি ঠিক নিতে পারছি না। আমি কিভাবে সবাইকে সামলাবো? রায়া তার আদিব মিলে মেহরাব খানকে তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। মাঠ খালি হয়ে গেছে, এখন শুধু কয়েকটা কাক উড়ে বেড়াচ্ছে আকাশে, যেন তারাও এই শোকের ভার বইতে পারছে না। খানবাড়ি এখন নিস্তব্ধ। যে বাড়িতে সব সময় হাসি আনন্দে মুখরিত থাকতো, সেখানে আজ শুধু কান্নার ছায়া। ইলাকে নিয়ে যাওয়ার পর থেকে একদম চুপ, কথা বলছে না, কারো দিকে তাকাচ্ছে না। সবাই ভয় পাচ্ছে তার এই নীরবতা দেখে। পাগলামির চেয়ে এই নিস্তব্ধতা যেন আরো ভয়ঙ্কর। সন্ধ্যা নামার পর নাফিসা খান ইলাকে ডেকে নিয়ে গেলেন নামাজের ঘরে। এক কোণে জায়নামাজ পেতে দিয়েছে, ইলার হাত ধরে বসালেন। মা, একটু নামাজ পড়ো। তোর আরিয়ান তো আল্লাহর কাছে, ওর জন্য দোয়া কর, ও যেন জান্নাতবাসী হয়। ইলা কোনো উত্তর দিল না, শুধু জায়নামাজের উপর বসে পড়ল। তার চোখ দুটো ফোলা লাল, গালে শুকনো চোখের পানির দাগ। ইলা ধীরে ধীরে হাত তুলল তাকবীরের জন্য, কিন্তু হাতটা কাঁপছে। ইলা মনে মনে বলল, আল্লাহ, তুমি যদি সত্যি দয়ালু হও তাহলে আমার আরিয়ানকে ফিরিয়ে দাও। আমি তো কোনো কিছু চাইনি জীবনে, শুধু ওকেই চেয়েছিলাম। তুমি কেন নিয়ে নিলে? নামাজ শুরু হলো। ইলা সেজদায় গেল, মাথা মাটিতে রাখতেই তার বুকটা ফেটে কান্না বেরিয়ে এলো জোরে জোরে। এ আল্লাহ, আমার আরিয়ানকে ফিরিয়ে দাও। ওকে ছাড়া আমি বাঁচবো না। আল্লাহ, তুমি তো সব পারো, ওকে একবার ফিরিয়ে দাও না। আমি কখনো ওকে কষ্ট দিব না আর। কান্নার সাথে সাথে ইলার শরীর কাঁপতে লাগলো। সিজদা থেকে উঠতে গিয়ে সে টের পেল নাফিসা খান ছুটে এলেন। ইলা মা,
কি হলো? কিন্তু ইলা আর শুনছে না, তার চোখ বন্ধ হয়ে এসেছে। কান্নার ঝড়ে তার শরীর আর মন দুটোই ভেঙে পড়েছে। জায়নাবাজের উপর মাথা রেখে সে অজ্ঞান হয়ে গেল, যেন আল্লাহর কাছে শেষ অনুরোধটা করতে করতে থেমে গেছে। নাফিসা খান চিৎকার করে উঠলেন, কেউ আয়, ইলা অজ্ঞান হয়ে গেছে। হালিমা, পরি, নুহা, নেহা ছুটে এলো। রায়া তার আদিপও দৌড়ে এলো ঘরে। ইলাকে তুলে বিছানায় শোয়ানো হলো, মুখে পানি ছিটানো হলো, কিন্তু ইলার চোখ খুলছে না। তার ঠোঁট দুটো কাঁপছে, যেন এখনো বিড়বিড় করছে। আরিয়ান, ইলা ফুল বলে একবার ডাকো। ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে বললেন শক আর অতিরিক্ত কান্নার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে, বিশ্রাম দরকার, মনের ওষুধ দরকার। কিন্তু সবাই জানে এই শোকের ওষুধ কথাও নেই। রাত গভীর হলো, ইলা এখনো অজ্ঞান। তার পাশে নাফিসা খান, সাবিহা বেগম, তাসলিমা বেগম, হালিমা, পরি, নুহা, নেহা সবাই বসে আছেন, হাত ধরে বসে কাঁদছেন। বৌমা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কিভাবে বাঁচব? আরিয়ান তোমাকে আমার কাছে রেখে গেছে, তুমি তো আমার ছেলের অর্ধেক। তুমি এভাবে ভেঙে পড়লে আমি কি করব? বাইরে বৃষ্টি নেমেছে, আকাশও যেন কাঁদছে। বৃষ্টির ফোঁটা জানালায় পড়ছে, আর প্রতিটা ফোঁটার সাথে ইলার অজ্ঞান মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই মায়া জাল আর কখনো ছিঁড়বে না। কিন্তু ইলার মনে অজ্ঞানতার মাঝেও একটা স্বপ্ন দেখা যাচ্ছে। আরিয়ান দাঁড়িয়ে আছে, হাসছে, হাত বাড়িয়ে বলছে, ইলেফুল, কেঁদো না, আমি তো আছি, শুধু চোখ বন্ধ করে দেখো। ইলার অজ্ঞান অবস্থায়ও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। টাইম স্পিক। 7 দিন চলে গেল, সবার অবস্থা খারাপ। মেহেরাব খানের মনে হচ্ছে আধমরা হয়ে গেছে। নাফিসা খান নিজেও কান্না করে করে অসুস্থ হয়ে পড়েছে। আর ইলার দিন যত যাচ্ছে, ইলা ততই নিজেকে হারিয়ে ফেলছে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, রাতে ঘুম আসে না। আর এলো স্বপ্নে শুধু আরিয়ানের মুখ ভেসে উঠে হাসছে, ডাকছে, তারপর হঠাৎ অন্ধকারে মিলিয়ে যায়। সকাল হলে সে বিছানা থেকে উঠতে পারে না, দুর্বল শরীর, মাথা ঘুরে, বমি বমি ভাব। নাফিসা খান আর সাবিহা বেগম দুজনেই লক্ষ্য করছে ইলার চোখের নিচে কালো দাগ পড়েছে, গাল দুটো ভেতরে ঢুকে গেছে, হাত পা ঠান্ডা। কথা বললে উত্তর দেয় না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকায়। হঠাৎ ইলা বিছানা থেকে উঠতে গিয়ে মাটিতে পড়ে গেল, মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে এলো। নোহা চিৎকার করে উঠল, আম্মু ভাবি পড়ে গেছে। নাফিসা খান ছুটে এলেন। নোহা আর নেহা মিলে ইলাকে কোলে তুলে বিছানায় শোয়ালেন, ঠান্ডা পানি মুখে ছিটালেন। কিছুক্ষণ পর ইলার চোখ খুলল, কিন্তু দৃষ্টি ঝাপসা। আর এভাবে দেখা যাবে না, আজই ডাক্তারের কাছে নিয়ে যাব, এভাবে চলতে পারে না। আদিবকে ফোন করে ডাকা হলো, গাড়ি বের করা হলো, ইলাকে তুলে গাড়িতে বসানো হলো। ইলা কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল, চোখ দুটো শূন্য। হাসপাতালে পৌঁছে গাইনোলজিস্টের চেম্বারে নেওয়া হলো। ডাক্তার তোমা, বয়স্ক, চশমা পরা, ইলাকে দেখে ভ্রু কুঁচকালেন। কি হয়েছে মেয়েটির? অনেক দিন ধরে খাচ্ছে না, ঘুমোচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, মাথা ঘোরে, বমি বমি করে। শোকের পর থেকে এমন। ডাক্তার ইলার পালস দেখলেন, চোখ কান পরীক্ষা করলেন, তারপর বললেন, একটা টেস্ট করতে হবে। প্রেগন্যান্সি টেস্ট। নাফিসা খান চমকে উঠলেন, মানে? লক্ষণগুলো দেখে মনে হচ্ছে। আর এই মানসিক শকের সাথে হরমোনের পরিবর্তন মিলে অবস্থা আরো খারাপ হচ্ছে। ইলা এতক্ষণ চুপ ছিল, হঠাৎ মুখ তুলে তাকালো। তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল, যেন অনেক দিন পর প্রথম কিছু শুনল। প্রেগনেন্ট? ডাক্তার নার্সকে ডেকে টেস্টের ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পর রিপোর্ট এলো। ডাক্তার রিপোর্ট দেখে মৃদু হাসলেন, পজিটিভ, আপনি প্রেগনেন্ট। প্রায় 7-8 সপ্তাহ হবে। চেম্বারে একটা নিস্তব্ধতা নেমে এলো। নাফিসা খানের চোখে জল চলে এলো, হাত কাঁপছে। আদিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইলা অবাক চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাতটা পেটের উপর রাখল। আরিয়ান, তোমার, আমাদের। ইলার কণ্ঠ ভেঙে গেল, চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবারের জল অন্যরকম,
শোকের সাথে মিশে আছে একটা অদ্ভুত আলো, যেন মৃত্যুর অন্ধকারের মাঝে হঠাৎ একটা ছোট্ট আলো জ্বলে উঠেছে। বাবারে, আমার আরিয়ানের বাচ্চা। ইলা হঠাৎ উঠে দাঁড়ালো, পা কাঁপছে, কিন্তু সে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, ডাক্তার, এটা এটা কি সত্যি? আমার পেটে আরিয়ানের একটা অংশ জীবিত? ডাক্তার মাথা নাড়লেন। হ্যাঁ, তবে আপনাকে এখন থেকে খুব যত্ন নিতে হবে। আপনার স্বামীকে আপনার কেয়ার নিতে বলবেন বেশি করে। ডাক্তারের কথা শুনে ইলার চোখে পানি চলে আসলো। নাফিসা খান ডাক্তারকে সব কিছু খুলে বলল। সব শুনে ডাক্তার বলল, এখন নিজেকে আর ভাঙতে দেওয়া যাবে না। এই বাচ্চার জন্য আপনাকে বাঁচতে হবে। আরিয়ান, আপনি চলে গেছেন কিন্তু আমায় একা ফেলে যাননি। আপনি আমার ভেতরে ফিরে এসেছেন আবার। আমি আপনাকে হারাইনি আরিয়ান। ইলা আবার বসে পড়ল, হাতটা পেটে রেখে আলতো করে হাত বোলাতে লাগলো। চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, হাসপাতাল থেকে ফেরার পথটা যেন অনেক লম্বা লাগছিল। গাড়িতে ইলা জানালার পাশে বসে আছে, হাত দুটো পেটের উপরে রাখা, চোখ বন্ধ, কিন্তু ঘুম নয়, যেন আরিয়ানের সাথে কথা বলছে মনে মনে। নাফিসা খান পাশে বসে তার হাত ধরে আছেন, কিন্তু কোনো কথা বলছে না। গাড়ির ভিতর একটা অদ্ভুত নীরবতা, শুধু ইঞ্জিনের আওয়াজ আর মাঝে মাঝে ইলার গভীর নিঃশ্বাস। বাড়ির কাছাকাছি এসে ইলা হঠাৎ মুখ তুলল। আম্মু, আমায় একটু কবরস্থানে নামিয়ে দিন। এখন না মা, এত দুর্বল শরীর নিয়ে কবরস্থানে যাওয়া ঠিক না। প্লিজ আম্মু, আমার ওর সাথে কথা বলতে হবে, ওকে জানাতে হবে। নাফিসা খান আর আপত্তি করলেন না। গাড়ি থামানো হলো কবরস্থানের কাছে। আদিব আর পরিও নেমে এলো। ইলা ধীরে ধীরে নামলো, পা কাঁপছে, কিন্তু সে থামলো না। হাতে একটা ছোট্ট ফুলের তোড়া, যেটা আসার পথে রাস্তায় নিয়ে নিল। কবরের সামনে পৌঁছে ইলা হাঁটু গেড়ে বসলো। আরিয়ানের কবরের উপরে এখনো মাটি নরম, ফুলের পাপড়ি ছড়ানো। ইলা হাত দিয়ে মাটি স্পর্শ করলো, যেন আরিয়ানের হাত ধরেছে। ওয়েস্কিন, আমি এসেছি। কণ্ঠটা ভাঙ্গা, চোখের পানি গড়িয়ে পড়লো মাটিতে। আপনি জানেন না, আপনি চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি আর বাঁচবো না। আপনাকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব না। আমি ভেবেছিলাম এই জীবনটা আমি শেষ করে দিব, কিন্তু আপনি আমাকে আপনার অস্তিত্ব দিয়ে গিয়েছেন আরিয়ান। ইলা পেটে হাত রাখলো, আলতো করে বুলিয়ে দিল। আমি প্রেগন্যান্ট ওয়েস্কিন, আমাদের একটা বাচ্চা হবে। ডক্টর বলে 7-8 সপ্তাহ হয়ে গেছে। আপনার রক্ত একটু একটু করে আমার পেটে বড় হয়ে উঠছে। কান্না আরো জোরালো হয়ে উঠল। ইলা মাথা নিচু করে কবরের মাটিতে কপাল ঠেকালো। আপনি বলেছিলেন আমার ছেড়ে কোথাও যাবেন না। দেখুন, আপনি সত্যিই রেখেছেন আপনার কথা। আপনি আমার সাথেই আছেন, কিন্তু ওয়েস্কিং, আমি ভয় পাই। আপনি একা এই বাচ্চাকে কিভাবে মানুষ করবো আমি, বলুন না? আপনাকে ছাড়া আপনি তো থাকবেন না আমার পাশে। আপনাকে তো কখনো দেখতে পাবে না, বাবা বলে কাউকে ডাকতে পারবে না। ইলার কান্না এখন আর্তনাতে পরিণত হয়েছে। হাত দুটো মাটি খুঁড়ছে, যেন আরিয়ানকে ছুঁতে চায়। আপনি জানেন, আমি প্রতিদিন স্বপ্নে আপনাকে দেখি। আপনি হাসেন, আমার ইলা ফুল বলে রাখেন, কিন্তু ঘুম ভাঙলেই আপনি নেই। আজ থেকে সেই ছোট্ট প্রাণটার মধ্যে আপনি আছেন। আমি ওকে আপনার মতো করে বড় করব। আপনার সাহস, আপনার ভালোবাসা, আপনার দেশপ্রেম সবকিছু ওকে দেব আমি, সবটা। কিন্তু আপনি একটা বার বলুন না, আমি কি করবো যখন ও জিজ্ঞেস করবে বাবা কোথায়? কি উত্তর দেবো আমি তখন? ইলা কবরের উপরে শুয়ে পড়লো, গাল মাটিতে ঠেকিয়ে কাঁদতে লাগলো। ওয়েস্কিন, আমি চেষ্টা করব, আমি আমি বাঁচার চেষ্টা করব। শুধু আপনি আমার শক্তি দিন, আমাকে আর ভাঙতে দেবেন না। এই বাচ্চাটার জন্য, আমাদের আমাদের বাচ্চাটার জন্য আমায় বাঁচতে হবে। দূর থেকে নাফিসা খান দেখছেন, চোখ মুছে মুছে কাঁদছেন। পরি আর আদিব মাথা নিচু করে দাঁড়িয়ে, কেউ এগিয়ে যাচ্ছে না। এটা ইলা আর আরিয়ানের মুহূর্ত। চোখ লাল, কিন্তু দৃষ্টিতে একটা নতুন দৃঢ়তা। সে ফুলের তোড়াটা কবরের উপরে রাখলো। আমি আসবো, প্রতিদিন আমাদের বাচ্চাকে নিয়ে আসবো। আমি আপনাকে দেখাবো কত বড় হচ্ছে আমাদের বাচ্চা। আপনি দেখবেন, আকাশ থেকে শুনবেন। ইলা উঠে দাঁড়ালো। চলি ওয়েস্কিন, আজ আমি বাড়ি যাচ্ছি। এখন থেকে আপনার জন্য অপেক্ষা করব না আর, কারণ আপনি তো আমার সাথেই আছেন। সূর্য ডুবছে, আকাশে লাল কমলার রং। ইলা পেছনে না তাকিয়ে হাঁটতে লাগলো, কিন্তু তার পায়ে এখন আর টলমল নেই, যেন একটা নতুন শক্তি পেয়েছে। দূরের কবরের বাতাসে ফুলের পাপড়ি উঠছে,
যেন আরিয়ান বলছে। এটা ফুল, আমি গর্বিত তোমার ওপর। ইলা চলে গেল বাড়িতে। গাড়ি খান বাড়ির সামনে থামতেই নাফিসা খান গাড়ি থেকে নেমে ছুটে ভেতরে গেলেন। মুখে একটা অদ্ভুত হাসি, চোখে জল। সবাই শোনো, শোনো সবাই, আমি দাদি হব। আরিয়ানের বাচ্চা আসছে পৃথিবীতে। ইলা প্রেগনেন্ট। বাড়ির সবাই যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর নোহা, নেহা, পরি, হালিমা সবাই চিৎকার করে উঠল। সত্যি আম্মু? ভাবি প্রেগনেন্ট? আল্লাহু আকবার, আরিয়ান ভাইয়ার বাচ্চা। রায়াত আর আদিব দুজনেই হেসে উঠল, কিন্তু চোখে জল। মেহেরাব খান সোফায় বসেছিলেন, শুনেই মাথা তুললেন। প্রথমে অবাক হলেন, তারপর ধীরে ধীরে মুখে একটা হাসি ফুটে উঠল অনেক দিন পর। সত্যি আমি দাদু হব? নাফিসা বেগম মেহেরাব খানের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন, হাত ধরে বললেন, হ্যাঁ, 7-8 সপ্তাহ ডাক্তার বলল হচ্ছে। ওর একটা অংশ ইলার পেটে রয়ে গেছে। মেহেরাব খানের চোখ ভিজে উঠল। তিনি নাফিসার হাত চেপে ধরলেন। আল্লাহর শুক্রিয়া, আমাদের ছেলের শেষ স্মৃতি আমাদের সাথে আছে। ইলা ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। রায়াত আর আদিব তাকে ধরে ভেতরে নিয়ে এলো। সবাই ইলাকে ঘিরে ধরলো, কেউ কেউ জড়িয়ে ধরলো, কেউ কপালে চুমু খেলো। ইলা শুধু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসি পুরোপুরি ফুটলো না। তার হাত এখনো পেটের উপর। কিন্তু এই খুশির মাঝে দুজন মানুষ চুপ করে দাঁড়িয়ে রইলেন। ইলার বাবা মা। ইলার বাবা রাশেদ তালুকদার আর মা সাবিহা বেগম এক কোণে দাঁড়িয়ে। তাদের মুখে কোনো হাসি নেই, চোখে শুধু উদ্বেগ আর একটা অদ্ভুত দুঃখ। নাফিসা বেগম তাদের দিকে তাকিয়ে বললেন, বেহাই বেহাই, আপনারা কি খুশি হননি? সাবিহা বেগম মাথা নিচু করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন,